এই পুচকে মেয়েটাকে যে এখন পোছা দেয়। বাইরে তুমুল বাড়িধারা নেমেছে, থেমে থেমে বিদ্যুৎ পিষ্ট হয়ে আলোর ঝলকানি দিচ্ছে। দোনমনো ভাব আষ্টে পৃষ্ঠে ঘিরে ধরল প্রিহুলাকে। যাওয়াটা সমীচীন হবে কিনা বুঝতে পারছে না। ফোনের ফ্ল্যাশ বন্ধ করে ফের প্রিহুলার হাত চেপে ধরে ঘর থেকে বেরিয়ে গেল হিয়ন। এইটুকু ঘটনা একেবারে বাকরুদ্ধ করে দিল প্রিহুলাকে। গাড়ির কাছাকাছি এসে হাত ছেড়ে দিল হিয়ন। বৃষ্টির হাত লাগতেই সম্বিত ফিরে পেল প্রিহুলা। বৃষ্টির ছাট লাগতেই সম্বিত ফিরে পেল প্রিহুলা। শক্ত গলায় বলল হিয়ন, কিছু কিছু সিদ্ধান্ত তৎক্ষণাৎ নিতে হয়। সেখানে অযথা কি ভাবছিলে তুমি? কাঠিন্য শটটুকু শুনে আর কিচ্ছু বলল না প্রিহুলা। হিয়ন ততক্ষণে ফ্রন্ট সিটের দরজা খুলে প্রিহুলাকে বসার আদেশ করলো। বৃষ্টির ঝপঝপ শব্দে কথা যেন অস্পষ্ট শোনাচ্ছিল। বাধ্য মেয়ের মতো গাড়িতে উঠে বসলো প্রিহুলা। ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিয়ে বলল হিয়ন, এতটা চঞ্চলতা থেকে এতটা স্তব্ধতা কি করে সম্ভব? নিজের সত্তাকে লুকাতে চাচ্ছ নাকি বড় হচ্ছ ধীরে ধীরে? আমি সত্যি বুঝতে পারি না তোমাকে। অন্তত আর একটু সহজ করতে পারো নিজেকে। ঘোলাটে কাছের দিকে স্থির দৃষ্টি রাখলো। প্রিহুলা মানুষকে চিনতে জানতে হলে তার কাছাকাছি যেতে হয়। যত দূরত্ব তত অচেনা। নিজেকে হিয়নের কাছে সহজ করা কোনো মতেই সম্ভব নয়। আর তপ্ত শ্বাস ফেলে কথার প্রসঙ্গ পাল্টালো প্রিহুলা। এত রাতে এই বৃষ্টির মধ্যে বের হয়েছি, আমার ভয় করছে। অতিরিক্ত ভয় পেলে আমি কথা বলতে পারি না। গাড়ি চালানোর মাঝে এক পলক প্রিহুলার দিকে তাকালো হিয়ন। তার কথার উত্তর তো এটা নয়, বরং প্রিহুলার কথা অযৌক্তিক লাগলো। মেয়েটার মুখে ভীরুতার লেশ মাত্র নেই, তবে অবাকতার একটা গাঢ় ছাপ আছে। হতে পারে সত্যিই ভয় পাচ্ছে সে। টানা কয়েকটা দিন ধরে ঘরে বসে আছে প্রিহুলা। বের হলে খানিকটা ভালো লাগবে ভেবেই তাকে নিয়ে এসেছে হিয়ন। হিয়ন যতদূর জানে রাতের শহর ভীষণই প্রিয় প্রিহুলার। চট করেই হিয়ন বলল, আমি কি তোমার ঘুমের ব্যাঘাত ঘটালাম? অনুমতি না নিয়েই তো তোমায় নিয়ে চলে এলাম। ঘুম পাচ্ছে? হিয়নের প্রশ্ন শুনে আরেক দফা অপ্রতিভ হলো প্রিহুলা। মনের সূক্ষ্ম করে কোথাও একটু ভালো লাগার পরশ ছুঁয়ে দিচ্ছিল। মন্দ লাগার প্রশ্নই আসে না। ঘাড় ঘুরিয়ে হিয়নের দিকে তাকিয়ে বলল প্রিহুলা, আমার তো রাতের শহর দেখতে ভালো লাগে। আচ্ছা, আপনি কিভাবে জানলেন আমার মন খারাপ ছিল? প্রিহুলার কথাই থতমত খেল হিয়ন। মনে হচ্ছে এই মেয়ে নিশ্চুপ থাকাই শ্রেয়। ঠিক নেই কখন আবার আজব প্রশ্ন করে ফেলে, যার উত্তর দেওয়া দায়। শপিং মলের সামনে গাড়ি ব্রেক কষল হিয়ন। প্রিহুলাকে তাড়া দিল নামার জন্য। গাড়ি থেকে নেমে একবার পুরো শপিং মলের চোখ বুলিয়ে নিল প্রিহুলা। এই রাত্রিরে বৃষ্টির মধ্যে দোকানপাট সব খোলা। হিয়নকে অনুসরণ করে হেঁটে চলল কিশোরী। একটা শাড়ির দোকানে গিয়ে বেশ কয়েকটা শাড়ি দেখলো হিয়ন। প্রিহুলাকে জিজ্ঞেস করায় একটাও পছন্দসই হলো না কিশোরীর। মনে মনে হিয়নের উপর চরম ক্ষিপ্ত হলো প্রিহুলা। শাড়িটা কার জন্য কেনা হচ্ছে জানতে পারলে অন্তত পছন্দ করা যেত। তবে আন্দাজে যতটুকু বোঝা যাচ্ছে হিয়নের মায়ের জন্য। বেছে বেছে পেন্সিল রঙা একটা শাড়ি পছন্দ করলো প্রিহুলা। অগত্যা হিয়ন সেটাই নিল। আর নিজের পছন্দ অনুযায়ী কালো রঙা পার্টি শাড়ি নিল একখানা। পরক্ষণে অন্য দোকানে গিয়ে বেশ সুন্দর দেখে শুভ্র রঙের গাউন কিনলো একটা। ড্রেসটা খুবই চমৎকার। মুগ্ধ দৃষ্টিতে হাত বুলিয়ে দেখছিল প্রিহুলা। সবশেষে জুয়েলারি কেনার জন্য একটা দোকানে গেল। ডায়মন্ডের লকেট নিল একটা। অবশ্য প্রিহুলার পছন্দ মতোই কিনেছে। আচমকা একটা ডায়মন্ড রিংয়ের দিকে দৃষ্টি থমকে গেল হিয়নের। সাদামাটা আংটিটা অহনার হাতে মন্দ লাগবে না। পরক্ষণে সেটাও নিয়ে নিল। প্রিহুলার মাথায় যেন একটার পর একটা প্রশ্ন উদয় হচ্ছে। কেনাকাটাই মনে হচ্ছে কোনো অনুষ্ঠান। তবে এসব বিষয় তো কিছুই শোনেনি প্রিহুলা। ঘড়িতে চোখ বুলিয়ে নিল হিয়ন। রাত 2টোর বেশি বেজে গেছে। পরক্ষণে প্রিহুলাকে তাড়া দিয়ে গাড়ির দিকে গেল। আজকে বাবার সঙ্গে প্রথম শোরুমে গিয়েছে তিতিন। মেয়েকে সমস্ত দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন লিয়াকত সাহেব। এইটুকু সময়ের মধ্যে সমস্ত কিছু বুঝে নিয়েছে তিতিন। নিজের মেয়ের উপর ভরসা আছে লিয়াকত সাহেবের। ছোট থেকেই তিতিন খুব বুদ্ধিমতী আর চঞ্চল। উল্টো দিকে হিয়ন একেবারে ঘর কোনো আর চুপ কোনো ধাঁচের।
সর্বক্ষণ বই নিয়েই থাকতো ছেলেটা। অন্যদিকে তিতিন যথাসম্ভব পড়াশোনায় ফাঁকি দিত। মায়ের বকুনির শাসনে এই অবধি পড়াশোনায় এসেছে। আজকে শোরুমের ঘটনা এক এক করে মায়ের কাছে বলছিল তিতিন। পাশেই দাঁড়িয়ে মনোযোগ নিবেশ করে শুনছে প্রিহুলা। জীবনে চলতে গেলে আর টিকে থাকতে দরকার অদম্য মনোবল, যেটা তিতিনের চোখ মুখে স্পষ্ট। অত্যল্পকালে প্রিহুলার মনেও সুপ্ত এক ইচ্ছে শক্তি জাগ্রত হলো। সে নিজেও যদি এমন কিছু করার সুযোগ পেত, তবে সহজেই একটা পরিচয় গড়া যেত। পরক্ষণে মনে হলো যেটুকু পাচ্ছে সেটুকুই তো অনেক। তিতিন ভাবুক প্রিহুলার দিকে তাকিয়ে বলল, ভাবি, আমি ভাবছি এবার আমাদের ড্রেস নিয়ে তোমাকে র্যাম্পে হাঁটাবো। আজকে একজন মডেলের সঙ্গে দেখা হয়েছে, ওই মডেলের চেয়ে ঢের সুন্দর আমার ভাবি। তোমার ইচ্ছে থাকলে তোমাকে নিয়ে কাজ করব আমি। তিতিনের কথায় বোকার মতো কেবল তাকিয়ে আছে প্রিহুলা। কোনো কথাই তার বোধগম্য হলো না। এসব বিষয় যে সে বোঝেই না। পাশ থেকে লাইলা খাতুন বললেন, মডেলিং করতে অনেক যোগ্যতার প্রয়োজন হয়। রূপ দিয়ে যদি সব সম্ভব হতো তাহলে যে কেউ মডেল হতে পারত। আর এসব ছেলে মানুষই বাদ দিয়ে নিজের কাজে মন দে তিতিন। মায়ের কথায় বাদ সেধে বলল তিতিন। তুমি ওসব বুঝবে না, আমার উপর সবকিছু ছেড়ে দাও, সময় হলেই দেখতে পাবে। কথার মাঝে তিতিনের মোবাইল বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল হিয়নের নাম। রিসিভ করে কানে জড়ালো তিতিন। ওপাশ থেকে হতাশ মিশ্রিত স্বরে তিতিন বলল, তিতু, ইচ্ছে ছিল রাত ঠিক 12টায় তোকে সারপ্রাইজ দিব, কিন্তু আজকে আমি বাড়িতেই ফিরতে পারবো না। আমার রুমে তোর জন্য গাউন রাখা আছে, আরেকটা জিনিস আছে, সেটা না হয় আমি এসে দিব। নিজের জন্মদিনের কথা বেমালুম ভুলে বসেছিল তিতিন। আজকের কাজের চাপেই হয়তো। পাল্টা অধৈর্য গলায় বলল তিতিন, আরেকটা কি আছে ভাইয়া? সেটা কালকেই দেখবি। ছোটখাটো একটা পার্টির আয়োজন হবে বাড়িতে, তোর বন্ধুদের বলে দিস আমি ঠিক সন্ধ্যায় পৌঁছে যাব কালকে। আর একটা কথা, আমার রুমে মামুনির জন্য শাড়ি আছে, টুনির জন্য একটা জামা আর তুলির জন্য 3 পিস আছে, তুই দিয়ে দিস ওদের। রাখছি। চট করেই তিতিন বলল। ভাবির জন্য কিছু নেই ভাইয়া? কিয়ৎক্ষণ চুপ থেকে বলল হিয়ন, কালো রঙের শাড়ি আছে আমার আলমারিতে, সেটা প্রিহুলাকে দিয়ে দিস। কথাটুকু বলেই লাইন কেটে দিল হিয়ন। ইচ্ছে করেই তিতিনের বাকি কথা শুনল না। এই মেয়ে এখন কি বলতে কি বলে ফেলে ঠিক নেই। মুখ টিপে হাসলো তিতিন। পরক্ষণে প্রিহুলাকে নিয়ে হিয়নের রুমে গেল। সন্ধ্যা প্রহর, বাহিরের আকাশ আজ একদম ঝকঝকে। কোথাও মেঘের দেখা নেই, অথচ গত 2 দিন টানা বৃষ্টিপাত হয়েছে। আয়নার সামনে দাঁড়িয়ে আছে প্রিহুলা। পরনে তার কালো রঙা শাড়ি, যে শাড়িটা হিয়ন নিচে পছন্দ করে কিনেছিল। চোখে আজ গাঢ় করে কাজল টেনেছে প্রিহুলা। চুলগুলো মাঝ বরাবর সিথি কেটে উন্মুক্ত করে দিয়েছে। 2 হাত ভর্তি কাচের চুড়ি। তার টুংটাং শব্দে মুখরিত হয়ে আছে বদ্ধ রুম। পাশেই খাটে বসে পা দুলাচ্ছে টুনি। তার পরনে নীল রঙা ফ্রক। জামাটা পেয়ে ভীষণ খুশি হয়েছে ছোট্ট টুনি। কখন সে তিতিনাপুর জন্মদিনের কেক কাটবে সেই আশাতেই আছে। বিরক্ত গলায় প্রিহুলাকে তাড়া দিল টুনি। প্রিহুলাপু, তোমার শাড়ি পরা শেষ হইছে? এবার চলো বাহিরে যাই। টুনিকে নিয়ে ঘর থেকে বেরিয়ে আসলো প্রিহুলা। তিতিন অনেকক্ষণ আগেই তৈরি হয়ে লিভিং রুমে চলে গেছে। তিতিনের বান্ধবীরা ইতিমধ্যে চলে এসেছে। সবার সঙ্গে হেসে গল্প গুজবে মেতেছে তিতিন। মাঝে মায়ের ডাক আসলো জরুরি। আড়ালে নিয়ে গিয়ে তিতিনকে বললেন লাইলা খাতুন, প্রিহুলাকে যেন ভাবি বলে পরিচয় না দেয় সবার কাছে। বাধ্য মেয়ের মতো মায়ের কথা মেনে নিল তিতিন। অবশ্য সে নিজেই ভেবে রেখেছিল এই মুহূর্তে প্রিহুলাকে ভাবি বলে পরিচয় দেওয়াটা সমীচীন হবে না। প্রিহুলা ঘুরে ঘুরে তিতিনের বান্ধবীদের খেয়াল করছিল। সকলেই আধুনিক পোশাকে সজ্জিত। দৃষ্টিকটু লাগলেও তাদের চেয়ে মন্দ লাগছে এমন নয়, বরং অনেক বেশি সুন্দর লাগছে। চট করেই নিচের দিকে একবার দৃষ্টি বুলালো প্রিহুলা। এখানে কেবল সে একাই শাড়ি পরে আছে, যেটা বড্ড বেমানান লাগছে। মুহূর্তেই এক অস্বস্তি ভর করলো যেন। কয়েকজন অবশ্য প্রিহুলাকে খেয়াল করছিল। নিজেকে ক্রমেই লুকিয়ে নিচ্ছিল ছোট্ট কিশোরী। মনে মনে হিয়নের উপর চরম রাগ হলো। তাকেও তো সুন্দর দেখে একটা জামা কিনে দিতে পারতো। 2 হাতে গাউন উঁচু করে ধরে প্রিহুলার দিকে এগিয়ে আসলো তিতিন। আপাত মস্তক দেখে নিয়ে বিস্মিত গলায় বলল,
কালো শাড়িতে তোমাকে ভীষণ সুন্দর লাগছে, একদম পুতুল পুতুল লাগছে। ভাইয়া তো আজকে একেবারে ফিদাই হয়ে যাবে, বুঝলে? না জানি আমার ভাইয়াটা হার্ট অ্যাটাক হয়ে যায়। তিতিনের কথায় কোনোরূপ প্রতিক্রিয়া জানালো না প্রিহুলা। মনে হলো তাকে কেবল সান্ত্বনা দিচ্ছে। এখানে সবচেয়ে বেমানান্ত তাকেই লাগছে। জোরপূর্বক হাসার চেষ্টা করলো প্রিহুলা। কিছু সময়ের মাঝে কলিং বেল বেজে উঠল। পাশ থেকে তিতিন প্রিহুলার বাহুতে ঈষৎ ধাক্কা দিয়ে বলল, ভাইয়া এসেছে বোধহয়, যাও দরজা খুলে দাও। অপ্রতিভ হয়ে বার কয়েক চোখের পাতা ঝাপটে নিয়ে এগিয়ে গেল প্রিহুলা। দরজা খুলে দিতেই দেখলো রুষ্ট পুরুষ পরিশ্রান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। চোখ দুটো যেন নিষ্প্রাণ হয়ে আছে। ক্লান্ত দুটি চোখ নিয়েই সম্মুখে থাকা কিশোরীর পানে স্থির দৃষ্টি ফেলে তাকিয়ে আছে সে। মুগ্ধ সেই চাহনি কিঞ্চিত লজ্জায় ফেলে দিল প্রিহুলাকে। একটু আগেই তো লোকটার উপর প্রচন্ড চোটে ছিল, এখন কোথায় গেল সমস্ত রাগ? সকল ভাবনা রেখে ধীর পায়ে দরজা থেকে সরে দাঁড়ালো প্রিহুলা। হিয়নের ঘোর কাটল না। নিবিষ্ট দৃষ্টিতে আবদ্ধ করে নিয়েছে ছোট্ট কিশোরীকে। দূর থেকে হিয়নকে দেখে মিটিমিটি হাসছে তিতিন। ভাই যে একেবারে প্রেমের অথৈ জলে হাবুডুবু খাচ্ছে। অবশ্য চোখ ফেরানো দায়ী বটে। যেখানে তিতিন মেয়ে হয়েও মুগ্ধ দৃষ্টি নিয়ে দেখছিল প্রিহুলাকে, সেখানে হিয়নের নাজেহাল হওয়ারই কথা। মিউজিক বাজতেই সম্বিত ফিরে পেল হিয়ন। দ্রুত পায়ে চলে গেল ভেতরে। তপ্তশ্বাস ফেলে দরজা আটকে দিতে গেল প্রিহুলা। তার পূর্বেই সুরসুর করে একদল ছেলে প্রবেশ করলো। ভরকে গেল প্রিহুলা। পেছন থেকে তিতিন এগিয়ে আসলো হাস্য উজ্জ্বল মুখ নিয়ে। সকলের সঙ্গে কুশলাদি বিনিময় করলো। সেদিকে বোকার মতো তাকিয়ে আছে প্রিহুলা। একটু আগে ছেলেপুলের দল দেখে ভয় পেয়ে গিয়েছিল রীতিমতো। পরক্ষণে ফোঁস করে দম ফেলে দরজা আটকে দিল। ঘুরে তাকাতেই অপরিচিত এক ছেলের মুখোমুখি হলো প্রিহুলা। অপ্রস্তুত হয়ে বার কয়েক চোখের পাতা ঝাপটালো। এ কেমন উদ্ভট আচরণ! চোখ সরু সরু করে তাকিয়ে আছে ছেলেটা, যেন গভীর ভাবনায় মশগুল। অল্পোক্ত ছেলেদের মাঝে এই ছেলেটাই সবচেয়ে লম্বা ছিল। শুরুতে তার দিকেই দৃষ্টিপাত হয়েছিল প্রিহুলার। ভরাট পুরুষালী কণ্ঠস্বর নিয়ে বলল ছেলেটি। ছেলেটার কথা শুনে ভ্রুকুচকে আসলো প্রিহুলার। এ কেমন পাগলাটে কথা! এরূপ পরিস্থিতিতে কিরকম প্রতিক্রিয়া জানানো উচিত? ও তল্পকালে তিতিন এগিয়ে আসলো। অচেনা ছেলেটার পিঠ চাপড়ে নিয়ে বলল, আয়াজ, শুরু হয়ে গেল ফ্লার্টিং? মানে তোর চোখে সুন্দরী রমণী পড়লেই হলো। আমার এই কাজিনের কিন্তু বিয়ে ঠিক, সুতরাং তার থেকে দূরত্ব বজায় রাখবি, ওকে? আয়াজ শার্টের কলার ঝাঁকিয়ে নিয়ে বলল, বিয়ে ঠিক, কিন্তু হয়েও তো হয়নি। এরকম সুন্দরী ললনা আইজারের চোখ প্রথমবারের মতো পড়েছে, সুতরাং তার আর নিস্তার নেই। পেছন থেকে একত্রে সবাই ডাকলো তিতিনকে। আয়াজকে তাড়া দিয়ে সেদিকে এগিয়ে গেল তিতিন। আয়াজ চট করে প্রিহুলার হাত ধরে বলল, তুমিও চলো না। আচমকা আয়াজের এরূপ আচরণে বিস্ময়ে মুখ হয়ে গেল প্রিহুলা। জড়তার চোরাবালি তাকে টেনে নিতে লাগলো তার গহ্বরে। ভীষণ অস্বস্তিতে স্থির হয়ে গেল ছোট্ট কিশোরী। একেবারে তৈরি হয়ে হাত ঘড়ি ঠিক করতে করতে লিভিং রুমে প্রবেশ করলো হিয়ন। মাথা তুলে তাকাতেই সম্মুখে দেখলো প্রিহুলার হাত ধরে দাঁড়িয়ে আছে এক ছেলে। চলন্ত পা দুটো স্থবির হয়ে গেল হিয়নের। ছেলেটা তিতিনের বন্ধু এটুকু বুঝতে বাকি নেই। তবে প্রিহুলার সঙ্গে এ কেমন অসভ্য অভদ্রের মতো আচরণ করছে। রাগে নাকের পাটা ফুলে উঠল হিয়নের। চোয়াল শক্ত করে সেদিকে এগিয়ে গেল। ভাইকে দেখা মাত্রই এগিয়ে আসলো তিতিন। সব বন্ধুর সঙ্গে একে একে পরিচয় করিয়ে দিতে লাগলো। জোরপূর্বক ওষ্ঠকোণে হাসি নিয়ে কুশলাদি বিনিময় করছে হিয়ন। আর চোখে প্রিহুলাকে ঠিক নজরবন্দি করছিল। ততক্ষণে প্রিহুলা কোনো রকম হাত ছাড়িয়ে নিয়েছে। তিতিনকে একা পেতেই শক্ত গলায় বলল হিয়ন, এসব পার্টিতে প্রিহুলা অভ্যস্ত নয়, তার উপর এরকম উগ্র আচরণে মেয়েটার আরও খারাপ লাগবে। নিজের বন্ধুদের ওপর একটু খেয়াল রাখিস।
ঘাড় ঘুরিয়ে আয়াজের পানে তাকালো তিতিন। ছেলেটা এখনো প্রিহুলার সঙ্গে কথা বলাই মত্ত। প্রিহুলার মুখের আদলে জড়তা সংকোচের আভা ছড়িয়ে আছে। মেয়েটা যে কোনো উপায়ে যেন নিস্তার চায়। নিশ্চুপ তিতিনকে দেখে হিয়ন নিজেই সেদিকে পা বাড়ালো। বিস্ফোরিত দৃষ্টি ফেলে তাকিয়ে রইল তিতিন। ভাইয়ের রাগ সম্পর্কে গাত সে। আয়াজের কথা বলার ধরনটা দৃষ্টিকটুই লাগছে। হিয়নকে দ্রুত পিছু ডাকলো তিতিন। কোনো রকম কানে নিল না হিয়ন, সোজা এগিয়ে গেল। কলিং বেলের শব্দ হতেই আয়াজকে চট করে বলল প্রিহুলা। আমি দরজা খুলে দিয়ে আসি। প্রিহুলা চলে যেতেই তিতিন তড়িঘড়ি করে এগিয়ে এসে আয়াজকে ডেকে নিয়ে চলে গেল। হিয়ন দাঁড়িয়ে রইল স্থবির হয়ে, দৃষ্টি ছোট কিশোরীর পানে। হুট করেই মনে হলো এগিয়ে এসে আয়াজকে কি বলতো হিয়ন। হঠাৎ করেই প্রিহুলার প্রতি অদৃশ্য এক অধিকার বোধ জন্মে গিয়েছিল। এই দৃশ্যটুকু সহ্য করার ক্ষমতা হারিয়েছিল। অদ্ভুত। দরজার ওপাশে দাঁড়িয়ে আছে অহনা। পরনে তার শুভ্র রঙা অফ শোল্ডার ড্রেস। রংছটা চুলগুলো কাঁধ স্পর্শ করেছে। পায়ে হিল জুতো। ফর্সা পা হাঁটু অবধি চকচক করছে। মুখের সাজটুকুও নজর কেড়ে নেওয়ার মতোই। কিয়ৎক্ষণ তাকিয়ে রইল প্রিহুলা। মেয়েটা খুবই আধুনিক, এটা তার সাজসজ্জাতেই বলে। হিয়ন ততক্ষণে হাস্য উজ্জ্বল মুখে এগিয়ে এলো। অহরার ওষ্ঠরেখা দীর্ঘ হলো। চওড়া হেসে আলগোছে জড়িয়ে নিল হিয়নকে। পাশে থাকা প্রিহুলা হতভম্ব হয়ে তাকিয়ে রইল। দুজনকে পাশাপাশি খুবই চমৎকার লাগছে যেন। বাচ্চা একটা মেয়ে, শাড়ি পরেছো কেন তুমি? সবাই কত সুন্দর ড্রেস পরে আছে। অবশ্য অহনার কথায় ঘোর কাটলো প্রিহুলার। থতমত খেয়ে নিচের দিকে তাকালো। সত্যি এখানে বড্ড বেমানান সে। চোখ তুলে একবার হিয়নের পানে তাকালো প্রিহুলা। পরক্ষণে দ্রুত পায়ে চলে গেল। পিছু ডাকতে গিয়েও থমকে গেল হিয়ন। কথাটা কি ছোট্ট কিশোরী গায়ে মাখলো? অত বোঝে নাকি কিছু মেয়েটা? যদি বুঝতো তবে হিয়নকে একটাবার খেয়াল করতো নিশ্চয়ই। রুমে গিয়ে তৈরি হওয়ার সময় সর্বপ্রথম প্রিহুলার শাড়ির রঙের কথাটাই মাথাতে এসেছিল হিয়নের। তাই নিজেও কালো রংটাই বেছে নিয়েছিল। বোকা মেয়েটা যে খেয়ালই করলো না। পুরো পার্টি জুড়ে প্রিহুলার দেখা পায়নি হিয়ন। তিতিন অবশ্য তুলিকে কয়েকবার ভিতরের রুমে পাঠিয়েছিল প্রিহুলাকে ডাকার জন্য। মাথা ব্যথার জন্য আসবে না জানিয়েছে প্রিহুলা। ভিতরে কেমন সূক্ষ্ম এক খারাপ লাগা কাজ করছে তিতিনের। মেয়েটা আয়াজের জন্যেই হয়তো আসতে চাচ্ছে না। গ্রাম্য মেয়েরা হুটহাট এতটা সহজ হতে পারে না, এটা আগেই মাথায় রাখা উচিত ছিল। কেক কাটার পর্ব আসলে ভীষণই খারাপ লাগলো তিতিনের। গোটা পার্টি জুড়ে থমথমে মুখে ছিল হিয়ন। অহনা অবশ্য রাজ্যের কথা জুড়েছে, কোনো কথাতেই মন বসাতে পারেনি হিয়ন। প্রিহুলা চলে যাওয়াতে ভেতর একেবারে নিস্তব্ধ হয়ে গেল তার। এত হৈহট্টগোল গান বাজনার মধ্যেও সবকিছুতেই নীরবতা বিরাজ করছে। সবাইকে এক এক করে কেক খাইয়ে দিল তিতিন। একটু কেকও মুখে তোলেনি হিয়ন। অবশ্য হিয়ন কেন খায়নি সেটুকু বুঝতে বাকি নেই তিতিনের। অগত্যা সে আর জোর করলো না ভাইকে। অহনা ব্যাগ থেকে ছোট্ট একটা গিফট বক্স বের করে তিতিনের হাতে ধরিয়ে দিল। পরক্ষণে লাইলা খাতুনের সঙ্গে দেখা করার কথা জানিয়ে ভেতরের রুমে চলে গেল। আয়াজ বারংবার প্রিহুলাকে খুঁজছিল। তিতিনকে এ বিষয়ে জিজ্ঞেস করায় বরাবরের মতো এড়িয়ে গেছে তিতিন। ছাদে দোলনায় বসে আছে প্রিহুলা। আঁচল মেঝেতে পড়ে গড়াগড়ি খাচ্ছে তার, সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। অম্বরে আজ পূর্ণ চাঁদ উঠেছে। স্থির দৃষ্টি ফেলে তিজরাছে মগ্ন কিশোরী। মৃদু দমকা হাওয়ায় দুলছে মেঘের ন্যায় কেশগুচ্ছ। আচমকা ছাদে লম্বাটে ছায়া পড়ল। চাঁদের মৃদু আলোয় তার স্পষ্ট ঘাড় ঘুরিয়ে তৎক্ষণাৎ সিঁড়ি গেটের দিকে তাকালো প্রিহুলা। এক হাত প্যান্টের পকেটে পুরে নিয়ে দাঁড়িয়ে আছে হিয়ন। আবছা আলোয় মুখ অস্পষ্ট। হঠাৎ করেই ভয় একেবারে জেকে বসলো কলিজায়। এখানে কি চাই তার? দৃষ্টি ঘুরিয়ে আবারও সম্মুখে তাকালো প্রিহুলা। ধীর পায়ে এগিয়ে আসলো হিয়ন। প্রিহুলার পাশে ফাঁকা জায়গা পেতেই নিশ্চুপ বসলো। তৎক্ষণাৎ খানিকটা সরে গেল প্রিহুলা। এই মুহূর্তে কি তার উঠে যাওয়া উচিত? মস্তিষ্ক ঠিকঠাক সংকেত দিচ্ছে না যেন। লোকটা সম্মুখে আসলে ভয়েই সব তালগোল পাকায়। তপ্ত শ্বাস ছেড়ে প্রিহুলার মুখের কাছে এক টুকরো কেক ধরে রেখে বলল হিয়ন, তুমি কি জানো তুমি যে সত্যি বোকা?
নিজেকে যতই বিজ্ঞতার খোলসে ঢেকে চুপচাপ থাকো না কেন, আদতে তুমি নির্বোধ। নিজেকে অন্যের চোখে বিচার করতে গেলে জীবনে এগিয়ে যাওয়া অসম্ভব। লোকে কখনো ভালো চাইতে অন্যকে নিয়ে মন্তব্য করে না। এবার হাঁ করে না থেকে কেকটুকু খেয়ে নাও, খালি পেটে মস্তিষ্ক কাজ কম করে। হিয়নের কথা সম্পূর্ণ বোধগম্য হলো না প্রিহুলার, তবে যেটুকু বোঝা গেছে অহনার কথায় মন খারাপ করা উচিত হয়নি। তবে কি বোকার পরিচয় দিয়ে আসলো প্রিহুলা? রয়ে শুয়ে বসে কেকটুকু হাতে নিয়ে ছোট্ট কামড় বসালো তাতে। হাতের আঙ্গুলে অবশিষ্ট লেগে থাকা চকলেট খেয়ে নিল হিয়ন। সেটুকু খেয়াল করতেই তৎক্ষণাৎ প্রশ্ন ছুড়ল প্রিহুলা। আপনি খেয়েছেন? দীর্ঘশ্বাস ফেলে বলল হিয়ন।